আমাদের এখন চর্চার বিষয়টা হচ্ছে কারক। ছয় প্রকারের কারক আমরা জানি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এর মধ্যে কর্তৃকারক থেকে শুরু করে অপাদানকারক পর্যন্ত আমাদের চর্চা হয়ে গেছে। আজকে আমরা করব অধিকরণকারক। অধিকরণকারক ক্রিয়ার কালটা যে জায়গায় হয়, যেটা ক্রিয়ার কালটার আধার, ক্রিয়ার কালটা যেখানে সংগঠিত হয় সেইটা হচ্ছে অধিকরণকারক। অথবা ক্রিয়ার কালটা যে সময়ে অনুষ্ঠিত হয় সেই সময়টা হচ্ছে অধিকরণকারক। তাহলে অধিকরণকারককে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে: একটা স্থান, কোথায় হচ্ছে, আর একটা সময়, কখন হচ্ছে। বোঝা গেল? যে সময়ে হবে সেটা হচ্ছে অধিকরণকারক, আর যে জায়গায় ঘটবে সেটা হচ্ছে অধিকরণকারক। তাহলে আমরা অধিকরণকারককে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কোথায় হচ্ছে, সেটা হচ্ছে স্থানবাচক। যেখানে হবে সেটা হচ্ছে স্থানবাচক অধিকরণকারক, আর যে সময়ে হবে সেই সময়টা হচ্ছে কালবাচক অধিকরণকারক। তাহলে অধিকরণকারকের মূল দুটো ভাগ: এক হচ্ছে স্থানবাচক অধিকরণকারক, আর দ্বিতীয় হচ্ছে কালবাচক অধিকরণকারক। আচ্ছা, আরেকটা আছে বিষয়াধিকরণ, আরেকটা আছে বিষয় অধিকরণ। যেমন ধরো, ছেলেটি অঙ্কে কাঁচা। অঙ্কে হচ্ছে একটা বিষয়, সেই বিষয়েও কাঁচা। তাহলে অঙ্কেটা হবে বিষয় অধিকরণকারক। আর একটা আছে, সেটা অধিকরণ না বলে অপাদান বলাটাই ভালো। সেটা আমি এখন তোমাদেরকে করাবো না, কারণ ওটাকে অধিকরণ কতখানি বলা যায় সেটা নিয়ে আমারও একটু সন্দেহ আছে। তো আপাতত এই তিন ধরনের আমরা অধিকরণকারক করব। স্থানবাচক, কালবাচক আর বিষয়বাচক। স্থানবাচক অধিকরণটা অধিকরণকারককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দেশবাচক, দেশ মানে হচ্ছে অংশ, একটা অংশবাচক। আর আরেকটা হবে ব্যক্তিবাচক।
স্থানবাচক আর মানে স্থানবাচকের দুটো ভাগ হচ্ছে একদেশবাচক আর ব্যক্তিবাচক। আরেকটা আছে সামীপ্যবাচক অধিকরণ। আপাতত এইটুকুই করব, এর বেশি স্থানবাচক অধিকরণের আরো যে দু একটা ভাগ আছে সেগুলো গুরুত্বপূর্ণ নয়, সেগুলো করাবো না আজকে। কালাধিকরণটাও করাবো না, বিষয়াধিকরণটাও করাবো না। আজকে শুধু আমাদের স্থানবাচক কথা হবে না। ক্লাসে শুধু আমি বলবো, তোমরা শুনবে, আর আমি যখন তোমাদেরকে কিছু বলতে বলবো তখন তোমরা বলবে, নিজেদের মধ্যে গল্প করবে না। বোর্ডটার দিকে তাকাও, এই ছবিটা যেন মনের মধ্যে গাঁথা হয়ে যায়, তাহলে পরীক্ষার সময় অধিকরণ দ্বারা কয় প্রকার এটা বলতে আমার কোনো সমস্যা হবে না। ছবিটা যদি আমার ব্রেনের মধ্যে গাঁথা হয়ে যায়, কাজে গল্প কেউ করবে না, কথা কেউ বলবে না, আমার পড়ানোর মুডটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, কাজ কোনটা? পড়াশোনা করাটা। কর্তা কোনটা? যারা করছে আমরা। তাহলে এইটা কি? এইটা অধিকরণটা, ঠিক আছে? তাহলে এখানটায় আমার উত্তরটা লিখতে হবে অধিকরণ কারকে এ বিভক্তি। আচ্ছা, মুনি আশ্রম, মুনি জঙ্গলে বাস করেন, কি বাচক? স্থানবাচক। লোকটি দরজায় দাঁড়িয়ে আছে, স্থানবাচক। আমি তিন ধরনের বললাম। প্রথম কি বললাম? আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি। দ্বিতীয় বললাম কি? মুনি জঙ্গলে বসবাস করেন। আর তিন নম্বর কি বললাম? আমি দরজায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তাহলে একদেশবাচকের উদাহরণটা দিই। এইটা হচ্ছে একদেশবাচক উদাহরণ। আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, ঠিক আছে, কিন্তু পুরো বিদ্যালয় জুড়ে কি পড়াশোনা করি? বিদ্যালয়ের কোনো একটা অংশে, আমাদের ক্লাস 10 এর ক্লাসরুমে আমরা পড়াশোনা করি। বলছি বিদ্যালয়, বিদ্যালয়ে, কিন্তু বিদ্যালয়ে বললে পরেও আমার পুরো বিদ্যালয় জুড়ে আমি কিন্তু নেই। আমার স্কুলে অনেকগুলো ক্লাস আছে, ক্লাসের বাইরে স্টাফ রুম আছে, মিড ডে মিলের রুম আছে, গ্রাউন্ড আছে, সব মিলিয়ে তো আমাদের বিদ্যালয়। তো আমরা যখন পড়াশোনা করি তখন এই সব জায়গায় বসে পড়াশোনা করি কি? আমরা স্কুলের একটা অংশ, একটা ক্লাস, তোমাদের যেটা নির্দিষ্ট ক্লাস, সেই ক্লাসে বসে তোমরা পড়াশোনা করছো। তাহলে পুরো একটা বিষয়ে যখন একটি মাত্র অংশে কাজটা হবে তখন সেটা হচ্ছে একদেশবাচক। এক দেশ মানে এক অংশ। তাহলে একদেশবাচক অধিকরণের উদাহরণ কি? আমার এই বাক্যে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, এখানে এটা অধিকরণ কারক, এই অধিকরণটা হচ্ছে একদেশবাচক অধিকরণ কারক। বোঝা গেছে?
তিলে তেল আছে, কোথায় আছে? তিলে আছে, তাহলে তিলেটা অধিকরণ কারক। আচ্ছা, একটা তিলের দানা বা তিলের বীজ যদি নিই, তেলটা কোথায় আছে? এই জায়গাটুকু। এই পুরো জায়গা জুড়ে তেল আছে, ঠিক আছে? তাহলে পুরো জায়গাটাকে বোঝাচ্ছে, তাই তো? পুরো তিলটা জুড়ে, পুরো তিলটা ব্যক্ত হয়ে তেলটা রয়েছে। তা তিলটা সম্পূর্ণরূপে তেলের অধিকরণ, এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিবাচক অধিকরণ। বোঝা গেল? মুনি বনে বাস করেন, তো এটা একদেশবাচক হবে না ব্যক্তিবাচক? কেন একদেশবাচক হবে? জঙ্গলটা অনেক বড়, তার মধ্যে কোন একটি অংশে উনি বসবাস করেন, তার জন্য ওটা হচ্ছে একদেশবাচক। আর পৃথিবীতে বাতাস আছে, পৃথিবীতে হচ্ছে অধিকরণ কারক। কি ধরনের অধিকরণ? ব্যক্তিবাচক অধিকরণ, কারণ সারা পৃথিবী ব্যক্ত করে বায়ু আছে, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। তাহলে আমরা একদেশবাচক অধিকরণ কারক জানলাম, ব্যক্তিবাচক অধিকরণ কারক জানলাম। এইবারে সামীপ্যবাচক অধিকরণ কারক, এর উদাহরণটা কিন্তু তোমরাই দিয়েছো। লোকটি দরজায় দাঁড়িয়ে আছে, এটা দরজা, দরজায় দাঁড়িয়ে আছে মানে এই দরজাটায় দাঁড়িয়ে আছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। যেমন আমি এখন যদি বলি আমি দরজায় দাঁড়িয়ে আছি, আমি কিন্তু দরজায় প্রতিরক্ষে দরজায় নেই, দরজা একটু আগে দাঁড়িয়ে আছে। আমি যদি কোনো ঘরে ঢুকতে যাই, আমাকে ফোন করলো, আমি ফোন করলাম, এই তোর আমি ঘর পর্যন্ত এসে গেছি, তুই কোথায় আছিস? ও আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমি দরজায় দাঁড়িয়ে আছি। তোর দরজায় দাঁড়িয়ে আছি, তারপরে কি দরজায় কি দাঁড়িয়ে আছি? দরজার বাইরে, কিন্তু দরজার নিকটে। এই নিকট আর সামীপ্য একই ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আমি তোর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, ঘরের দরজাটা হচ্ছে অধিকরণ। আর কি অধিকরণ? কি ধরনের? সামীপ্যবাচক অধিকরণ। বোঝা গেছে? বিষয়টা পরিষ্কার হয়েছে? এরপরে আরো কয়েক ধরনের অধিকরণ কারক রয়েছে, সেইগুলো কিসের মধ্যে পড়বে? কালাধিকরণের মধ্যে পড়বে। দেখবে এক একটা বইয়ে এক এক রকমের দেয়া আছে, উদাহরণ দেয়া আছে, এক এক রকমের ব্যাখ্যা দেয়া আছে, এক এক রকমের নাম দেয়া আছে। আমরা এই কালাধিকরণকে দুভাগে ভাগ করব। কি লিখলাম এটা? সম অধিকরণ। সম মানে কি? অত্যন্ত ছোট্ট সম। আর একটা হচ্ছে ব্যক্তাধিকরণ।
সকালে আচ্ছা আমি প্রত্যেকদিন সকালে পড়তে বসি বা আমি প্রত্যেকদিন সকালে পড়াশোনা করি। সকালে পড়াশোনা করি মানে সকাল যতটা আমি ততটা পর্যন্ত পড়াশোনা করি। যদি 6টায় বসি 9টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত আমরা পড়াশোনা করি। এরপর উঠে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপরে স্কুল আসার কাজটা করি। স্কুল যখন আসি তখন নামে সকাল হলেও বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। তো এই যে আমি সকালে পড়াশোনা করি মানে পুরো সকাল জুড়ে পড়াশোনা করি, সেই জন্য এটা ব্যক্তাধিকরণ। এই যে ব্যক্তিবাচক যে অধিকরণ স্থানবাচক, সেখানে আমরা কি দেখলাম? তিলে তেল আছে, পুরো তেলটা জুড়ে ব্যক্ত হয়ে পুরো তিলটা জুড়ে ব্যক্ত হয়ে তেলটা আছে। সেরকম পুরো সকাল জুড়ে আমি পড়াশোনাটা করেছি। তাহলে এখানে আমি সকালে পড়াশোনা করি, এই সকালে যা হবে ব্যক্তি অধিকরণ। ঠিক আছে, এইবার আমি যদি বলি আমি রাত 10টায় শুয়ে পড়ি, 10টা মানে কি? 10টা মানে 10টায় পয়েন্ট অফ টাইম, বিশেষ মুহূর্ত বোঝাচ্ছে, বিশেষ ক্ষণ বোঝাচ্ছে। তাহলে আমি রাত 10টায় শুয়ে পড়ি, এই 10টাটা কাল অধিকরণ, কিন্তু তার মধ্যে যে ভাগটা হচ্ছে ক্ষণ অধিকরণ বা ক্ষণাধিকরণ এর মধ্যে আসছে কিনা। যারা বুঝতে পারোনি একটু বোঝার চেষ্টা করো। আমি রাত্রিতে ঘুমাই, এটা ব্যক্তাধিকরণ, কারণ যতক্ষণ রাত আছে আমি ততক্ষণ ঘুমাচ্ছি, পুরো রাত জুড়ে আমি ঘুমাচ্ছি, এটা হচ্ছে ব্যক্তি অধিকরণ। আর আমি ভোরে উঠি, ভোর মানে একটা অতি স্বল্প সময়, তো তখন হবে ক্ষণ অধিকরণ। এবার এই যে কটা করালাম, এই কটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বিষয়াধিকরণ। ক্রিয়া কোনটা? নয়, ইজ নট, নয়। কিসে পারদর্শী নয়? অঙ্কে। অঙ্কটা একটা বিষয়, ঠিক আছে? তাহলে অঙ্কটা হলো বিষয় অধিকরণ, ঠিক আছে? আমি সুখে জীবন কাটাই, পয়সা পাতি রোজগার করি, মাথায় কোনো চাপও নেই, চাকরি করার পড়াশোনা করো, ব্যাস। এর থেকে সুখ আর কি চাই? আমি সুখে জীবন কাটাই, সুখটাও একটা বিষয়, তাহলে এটাও বিষয় আধিকরণ। তবে তবে
এই সুখ দুঃখ আনন্দ এগুলো আমাদের একটা ভাব, তাই তো? তার জন্য এই ধরনের অধিকরণ কারকগুলোর আরেকটা নাম আছে ভাবাধিকরণ, ভাব যুক্ত অধিকরণ। কি নাম আছে? যেখানে আমরা বিষয় বলতে কোনো সাবজেক্ট বুঝি সেখানটা তোমরা করবে বিষয়াধিকরণ, আর যেখানটায় দেখবে আমাদের মনের কোনো ভাব প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ভাবাধিকরণ। এটাও কিন্তু ভাবাধিকরণটা বিষয় অধিকরণেরই একটা ভাগ, কিন্তু তোমাদের বইয়ে আলাদা করে ভাবাধিকরণ দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে ভাবাধিকরণও একটা কারণ বটে। এই যে এতগুলো উদাহরণ করালাম, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো দেখি, বল কি অসুবিধা? ভাবাধিকরণ আমাকে বললো, ভাবাধিকরণটা একটু বলে দিন আরেকবার। তো ভাবাধিকরণ হচ্ছে আমাদের মনের ভাব, আমাদের মনের ভাব, সুখ দুঃখ আনন্দ বেদনা, ঠিক আছে? সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো হচ্ছে একটা ভাব। আমি সুখে জীবন কাটাই, কিভাবে না সুখে। আচ্ছা, আগে যেটা উদাহরণ দিলাম কি আছে, লোকটি বহু কষ্টে আছে, তার মানে কষ্টের মধ্যে রয়েছে, এগুলো তো আমরা দেখতে পাই না। এই যে আগেটা কি উদাহরণ দিলাম, আনন্দে দুঃখে কষ্টে, এগুলো তো আমরা দেখতে পাই না। আনন্দ দুঃখ কষ্ট এগুলো আমাদের দৃষ্টিগ্রাহ্য বিষয় বটে, কি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। আমরা তার যে এফেক্ট, তার যে প্রভাব, সেই প্রভাবটা দেখতে পাই। আমি তোমার আনন্দটা দেখতে পাই না, কিন্তু যখন তুমি আনন্দে এরকম করতে থাকছো তখন আমি বুঝতে পারছি যে এই আনন্দে আছে। দুঃখ কি জিনিস আমরা অনুমান করতে পারি না, কিন্তু কেউ যদি মন খারাপ করে বসে থাকে সেইটাকে দেখে আমরা আন্দাজ করতে পারি যে মনের মধ্যে দুঃখ আছে। দুঃখ ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। উজ্জ্বল বেরো বেরো। হ্যাঁ, তো যাই হোক, কোন ভাব বোঝালে এবং সেখানে যদি ঘটনাটা ঘটে, তার মধ্যে যদি ঘটনাটা ঘটে, তাহলে সেটা হচ্ছে ভাবাধিকরণ। অধিকরণ দ্বারা পুরো বোঝা গেছে, হ্যাঁ কি না? কি লিখলাম বলো? আমরা এর আগে প্রত্যেকটা কারক যখন করেছি তখন দেখেছি এক একটা কারকে অনেক রকমের বিভক্তি হতে পারে। মনে রাখবে, কর্তৃকারকের স্বাভাবিক বিভক্তি হচ্ছে শূন্য, কর্তৃবাচক। রাম ভাত খায়, কর্তা তো রাম, রামের শূন্য বিভক্তি আছে। কর্মকারকে শূন্য বিভক্তিও থাকতে পারে, কে বিভক্তিও থাকতে পারে।
করণ কারকে বিভক্তি থাকবে না, দ্বারা অনুসর্গটা থাকবে। অপাদান কারকের থেকে অনুসর্গটা থাকবে, তার আগে নিমিত্ত কারকের জন্য এই অনুসর্গটা থাকবে। আর অধিকরণ কারকে এ তে অন্তস্থ এই তিনটে বিভক্তি থাকবে, এগুলোকে বলা হয় স্বাভাবিক বিভক্তি। কর্তৃকারকের স্বাভাবিক বিভক্তি কি? শূন্য। করণ কারকের স্বাভাবিক বিভক্তি কি? সাধারণ বিভক্তি নেই। করণ কারক অনুসর্গ দ্বারা প্রকাশিত হয়, দ্বারা। তো নিমিত্ত কারকে কি বিভক্তি? ওখানেও বিভক্তি নেই, ওখানেও জন্য এই ধরনের অনুসর্গগুলো ব্যবহার হয়। আর অধিকরণ কারকে এ অথবা তে অথবা অন্তস্থ এই বিভক্তি, তিনটে বিভক্তির মধ্যে একটা বিভক্তির ব্যবহার হবে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা কারকের স্বাভাবিক বিভক্তি। কিন্তু তারপরেও আমরা কারক, বিভিন্ন কারক করতে গিয়ে দেখেছি যে কারকগুলো নিজের যেটা সাধারণ স্বাভাবিক বিভক্তি সেটা বাদ দিয়েও অন্য অনেক বিভক্তি তারা প্রয়োগ করে। যেমন এখনো পর্যন্ত তোমাদেরকে যতগুলো আমি উদাহরণ দিয়েছি, এখনো পর্যন্ত যতগুলো উদাহরণ দিয়েছি সব কিন্তু এতে অন্তস্থ। কর্তৃকারক এই অধিকরণ কারকের স্বাভাবিক বিভক্তি। যেমন অমুক তুমি দুষ্ট লোক, তোমার মাথায় উঠুন, ঠিক আছে? অধিকরণ কারক কোনটা? বিভক্তি কি দেয়া আছে? এখন বাবা বাড়িতে নেই, অধিকরণ কোনটা? বাড়িতে। কি বিভক্তি আছে? বাড়িতে। আর এর আগে যেটা করলাম, ছেলেটি অঙ্কে কাঁচা, কে। তাহলে এ তে অন্তস্থ এগুলো হচ্ছে অধিকরণ কারকের স্বাভাবিক বিভক্তি। কিন্তু এছাড়াও অধিকরণ কারক আরো দু একটা বিভক্তি গ্রহণ করে, তো সেগুলো বলার সময় তো আর নেই, পিরিয়ড শেষ হয়ে গেছে। এরপরে বাকি অধিকরণ কারকের যেটুকু বাকি রইল এটা আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে?